আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল মেডিকেল স্টুডেন্ট বাংলা। তো আজকে হচ্ছে আমরা সেল সাইকেল অ্যান্ড মাইটোসিসটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো সেল সাইকেল পড়ার আগে আমরা জেনে নিই যে হোয়াট ইজ সেল। অর্থাৎ সেল হচ্ছে আমাদের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য বডি। তাহলে আমরা স্ট্রাকচারাল ইউনিট বলতে আমরা কী বুঝতেছি? স্ট্রাকচারাল ইউনিট বলতে বলতেছি যে আমাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা গঠন করে কে? সেল। যেমন ধরো আমাদের যে স্কিনকে তৈরি করতেছে এপিথেলিয়াল সেলগুলো। তারপর হচ্ছে আমাদের যে স্কেলেটনকে তৈরি করতেছে অস্টিওসাইট সেল। অর্থাৎ আমাদের পুরো বডিটা হচ্ছে সেল দ্বারা গঠিত। তো আমাদের যে স্ট্রাকচার সেটা কী দিয়ে তৈরি? সেল দ্বারা তৈরি। এখন হচ্ছে ফাংশনাল ইউনিট, অর্থাৎ আমাদের বডিতে যত রকমের ফাংশন আছে, যত রকমের বিক্রিয়া আছে, সেগুলো কোথায় করতেছে? আমাদের সেলের ভিতরে হইতেছে। এখন তোমাদের মনে হতে পারে যে আমরা তো জানি যে আমাদের দেহের সবগুলা জিনিস কোথায় হয়? লিভারে হয়। প্রায় মোস্ট অফ দ্য বিক্রিয়া কোথায় হয়? লিভারে হয়। এখন লিভারে হয়, বাট লিভারের যে সেল অর্থাৎ আমাদের যে হ্যাপাটোসাইট, এই হ্যাপাটোসাইটের ভিতরে সবগুলা ফাংশন বা বিক্রিয়া হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সেল হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য বডি। তাহলে আমরা যদি একটা টিপিক্যাল সেল দেখি, তাহলে এটা হচ্ছে একটা টিপিক্যাল সেল। তার কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে কী থাকবে? ক্রোমোজোম বা ডিএনএ। এই ডিএনএ হচ্ছে আমাদের যত জেনেটিক ম্যাটার আছে সেগুলো কী থাকবে? স্টোর থাকবে। এখন সেল সাইকেল বলতে বুঝি যে একটা সেল তৈরি হওয়া এবং সেটা গ্রোথ, পরবর্তীতে একটা সেল থেকে দুইটা সেল তৈরি হওয়ার যে প্রসেস, সেটাকে আমরা বলতেছি সেল সাইকেল। ওই সাইকেলটাকে আমরা বলতেছি সেল সাইকেল। তার মানে একটা সেল থেকে আমরা দুইটা সেল তৈরি করব। তো একটা সেল থেকে আমরা দুইটা সেল তৈরি করতে হলে আমাদের কী করতে হবে? এই যে সেলের ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়ালস, সেগুলোকে আগে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা কী করতে হবে? ডিএনএটা অনুলিপন করতে হবে। তাহলে দেখো, এই একটা সেল থেকে একটা সেলের জন্য আমরা প্রথমে কী করব? ডিএনএ অনুলিপন করব, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন করব। তাহলে আমি ধরি এভাবে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনটা হবে। অর্থাৎ এই যে ডিএনএ রেপ্লিকেশন দিয়ে আমরা হচ্ছে জেনেটিক কার্ডে আমরা আলোচনা করেছি, তোমরা সবাই ভিডিওটা দেখে নিতে পারো, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে ডিএনএ রেপ্লিকেশন করব, এই ডিএনএ যে রেপ্লিকেশনটা হবে সেটাকে আমরা বলতেছি এস ফেজ বা সিনথেটিক ফেজ। এখন ডিএনএ একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হওয়ার জন্য যে ডিএনএ রেপ্লিকেশন হবে, রেপ্লিকেশনটা কিন্তু এমনি হয়ে যাবে না। এর জন্য কিছু প্রয়োজনীয় প্রোটিন, কিছু এনজাইম দরকার হবে। যেমন একটা হচ্ছে সাইক্লিন প্রোটিন এবং কিছু এনজাইম, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে এনজাইমগুলো, সেই এনজাইমগুলো আমাদের তৈরি করা লাগবে। তো এই যে সাইক্লিন ডিএনএ রেপ্লিকেশন যে এনজাইমগুলো তৈরি হবে, সেটাকে আমরা বলতেছি গ্যাপ 1 বা G1 ফেজ। দেখো, এটা হচ্ছে এস ফেজ বা সিনথেটিক ফেজ। এখন এই সিনথেটিক ফেজের আগে হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কি? প্রি সিনথেটিক ফেজ। ওকে, তো এখন এস ফেজে ডিএনএ রেপ্লিকেশনটা হলো। এখন রেপ্লিকেশনটাতে যে হয়েছে, এখানে কি প্রপারলি হয়েছে কি না, ঠিকভাবে হয়েছে কি না, সেই জিনিসটার জন্য আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে আরেকটা ফেজ, সেটাকে আমরা বলছি গ্যাপ 2 বা G1 ফেজ। অর্থাৎ এখানে হচ্ছে আরেকটা চেক পয়েন্ট থাকবে, যেখানে হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন ঠিকমতো হয়েছে কি না সেটা চেক করবে। এবং আলটিমেটলি কী হবে? ডিএনএ বা জেনেটিক ম্যাটেরিয়ালগুলো হচ্ছে দুই পাশে চলে যাবে এবং আলটিমেটলি দুইটা সেল তৈরি হবে। তো এই যে একটা সেল থেকে দুইটা সেল তৈরি হচ্ছে, এটাকে আমরা বলতেছি এম ফেজ বা মাইটোটিস ফেজ। এবং কিছু ক্ষেত্রে আমরা জানি যে আমাদের বডির প্রায় সব সেলগুলো কী হয়? ধ্বংস হয় এবং নতুন করে তৈরি হয় এবং ডিভিশন হয়ে একটা সেল থেকে দুইটা সেল হয়। বাট আমাদের বডি কিছু সেল আছে যেগুলো কী হয় না, রেপ্লিকেট হয় না এবং একটা সেল থেকে দুইটা সেল তৈরি হয় না। এদেরকে আমরা বলি পার্মানেন্ট সেল। অর্থাৎ আমাদের এই সেল ডিভিশনের উপর ভিত্তি করে আমাদের বডিতে আছে সেল আছে 3 ধরনের। কি? একটা হলো লেবাল সেল, যারা হচ্ছে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে এবং নতুন করে তৈরি হচ্ছে। যেমন এপিথেলিয়াল সেল অফ দ্য স্কিন। লেবাল সেলগুলো কী আছে? epithelial cell of the skin
তারপর হচ্ছে জিআইটি ট্র্যাক্ট, ইউরিনারি ট্র্যাক্ট। তারপর কিছু সেল আছে স্টেবল। স্টেবল সেল কোনগুলো? যেগুলো হচ্ছে নর্মালি কি হবে না, রেপ্লিকেট করবে না, যখন কোনো কারণে ধ্বংস হয়ে যাবে বা ক্ষয় হয়ে যাবে তখন আবার তারা রেপ্লিকেট করে এটাকে ফিল আপ করবে বা রিপেয়ার করবে। তো এই স্টেবল সেলগুলো কী কী আছে? লিভার সেল, কিডনি সেল বা নেফ্রন। অর্থাৎ আমাদের লিভারটা যদি কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যায় তখন সে লিভার সেলগুলো হচ্ছে রেপ্লিকেট হবে এবং নতুন করে সেলগুলো তৈরি করবে এবং সেটা রিপেয়ার করবে। এবং কিছু আছে পার্মানেন্ট সেল, যেগুলা আমাদের জন্মের সময় তৈরি হয়েছে বাট পরবর্তীতে কোনো দিন এটা হচ্ছে সেল ডিভিশন করে না। এগুলো কী কী আছে? নিউরন। তারপর হচ্ছে মাসল। মাসলের ভিতরে কী কী আছে? স্কেলেটাল মাসল অ্যান্ড কার্ডিয়াক মাসল। কনফিউজড হওয়া যাবে না যে স্মুথ মাসল কিন্তু সেল ডিভিশন করে, কিন্তু স্কেলেটাল মাসল এবং কার্ডিয়াক মাসল কী করে না? সেল ডিভিশন করে না। অর্থাৎ তারা যদি একবার ধ্বংস হয়ে যায় তারা আর রিপেয়ার হইতে পারে না। এখন এই যে পার্মানেন্ট সেল এবং স্টেবল সেলগুলা নর্মালি কি থাকে? এই এম ফেজে পড়ে তারা হচ্ছে G1 ফেজে যায় না। তারা কোথায় চলে যায়? তারা হচ্ছে আরেকটা ফেজ, সেটাকে আমরা বলি G0 ফেজ। অর্থাৎ তারা G0 ফেজে এন্টার করে এবং তারা ডিএনএ রেপ্লিকেশন করে না, অর্থাৎ এইচ ফেজে আসে না এবং একটা সেল থেকে দুইটা সেল তৈরি করে না। এটা হচ্ছে স্টেবল সেল এবং পার্মানেন্ট সেলের ক্ষেত্রে। কিন্তু যদি কোনো কারণে স্টেবল সেলগুলা ডেস্ট্রয় হয় তখন তারা কি করে? G0 ফেজ থেকে তারা G1 ফেজে এন্টার করে, তারপর হচ্ছে এস ফেজ হয়ে মাইটোসিস ডিভিশনের মধ্যে হচ্ছে রিপেয়ার করে থাকে। তাহলে এ হচ্ছে লেভেল স্টেবল এবং পার্মানেন্ট সেল নিয়ে আলোচনা। তো এইটা হচ্ছে আমাদের সেল সাইকেল। এখন আমাদের সেল সাইকেলের যে আমাদের যে G1, তারপরে এস ফেজ এবং গ্যাপ 2, এই পুরো অংশটাকে আমরা বলতে পারি যে ইন্টারফেস। ইন্টারফেস। আর এতটুকু অংশ হচ্ছে আমাদের মাইটোসিস ফেজ। এটা হচ্ছে মাইটোসিস ফেজ। অর্থাৎ আমাদের সেল সাইকেলকে আমরা বলতে পারি যে দুইটা ভাগে বিভক্ত, কি? ইন্টারফেস আর এম ফেজ। এই ইন্টারফেসটা হচ্ছে প্রস্তুতি পর্যায়, অর্থাৎ আমাদের একটা সেল থেকে ডিভাইড হয়ে দুইটা সেল তৈরি করার যে প্রসেস, এই প্রসেসে প্রায় 90 থেকে 95% সময় অপচয় হয় ইন্টারফেসের প্রস্তুতি পর্যায়ে। অর্থাৎ এক সেলটা যে ডিভাইড করবে তার জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলো তৈরি হওয়া, এতে সময় ব্যয় হয় 90 থেকে 95% সময়। আর বাকি 5 থেকে 10% সময় খরচ হয় এম ফেজ বা মাইটোসিস ফেজে। এখন এই ইন্টারফেজের মধ্যে আবার যে গ্যাপ 1, এই এখানে সময় নষ্ট হয় 30 থেকে 40% সময়। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে সাইক্লিন প্রোটিন, ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে এনজাইমগুলো, এই এনজাইমগুলো তৈরি হতে সময় লাগে 30 থেকে 45% সময়। 40% সময় এই টোটাল প্রসেসের। এবং এই এস ফেজে হচ্ছে আমাদের সময় খরচ হয় 30 থেকে 50% সময়। আর এই গ্যাপ 2তে হচ্ছে 10 to 20% সময় অপচয় হয়। তো এই আমরা বলতে পারি যে একটা সেল ডিভাইড হতে মাত্র সময় লাগে 5 থেকে 10%, আর বাকি 90 to 95% সময় হচ্ছে আমাদের ইন্টারফেস পর্যায়ে। আর ইন্টারফেস কী নিয়ে গঠিত? গ্যাপ 1 বা G1 ফেজ, এস ফেজ, গ্যাপ 2 ফেজ। তো এখন আমরা দেখবো হচ্ছে মাইটোসিস। অর্থাৎ মাইটোসিস কোন পর্যায়ে হয়? যে এম ফেজ পর্যায়ে। তাহলে এই এতটুকু পর্যায়ে আমরা কী করে? এতটুকু পর্যায়ে হচ্ছে 4টা ভাগে আমরা ভাগ করে পড়বো বুঝার সুবিধার্থে। অর্থাৎ এই এম ফেজটাকে আমরা প্রধানত 2টা ভাগে ভাগ করে পড়বো। সেটা হচ্ছে কি? ক্যারিওকাইনেসিস আর হচ্ছে সাইটোকাইনেসিস। অর্থাৎ আমাদের যে সেলের যে নিউক্লিয়াস, প্রথমত আমরা নিউক্লিয়াসকে বিভাজন করব। এই নিউক্লিয়াসকে যে আমরা ডিভাইড করছি সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। পরবর্তীতে যখন
নিউক্লিয়াসে ডিভাইড হয়ে যাবে, পরবর্তীতে হচ্ছে আমাদের যে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো, এই অঙ্গাণুগুলো আস্তে আস্তে বেড়ে যাবে এবং আলটিমেটলি কী হবে, সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে যাবে এবং আলটিমেটলি নতুন দুইটা সেল তৈরি হবে। এই যে সাইটোপ্লাজমের যে ডিভাইড, এটাকে আমরা বলতেছি সাইটোকাইনেসিস। এখন এই ক্যারিওকাইনেসিসটাকে আমরা বোঝার জন্য সুবিধাতে আমরা এটাকে আরও 4টা ব্রড হেডিংয়ে পড়বো। কী কী সেগুলো হচ্ছে প্রোফেজ, তারপর হচ্ছে মেটাফেজ, তারপর হচ্ছে অ্যানাফেজ, তারপর হচ্ছে টেলোফেজ। এখন আমরা হচ্ছে এই 4টা পর্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে এবার এসে আমরা মেটাফেজ বা এমফেজের যে প্রত্যেকটা সাবডিভিশন করছিলাম, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ, সেগুলো ডেসক্রিপ্ট করব। তাহলে চলো, তো প্রথমে আসি প্রোফেজ। তাহলে প্রোফেজটার আগে আমরা একটু ব্যাকে যাই। তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা নর্মাল সেল, সেলের ভিতরে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে ক্রোমাটিন আছে। তো এই ক্রোমাটিনগুলো হচ্ছে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পারি না। যখন সে এস ফেজ পার হয়ে যখন সে এম ফেজে আসতে যাবে, তখন এই যে ক্রোমাটিনগুলো কী হবে, ফোল্ডিং হবে, ফলে এরা শর্ট হয়ে যাবে এবং মোটা হয়ে যাবে। ফলে এগুলোকে আমরা কী করতে পারি, মাইক্রোস্কোপের নিচে দেখতে পারি, তখন সেগুলোকে আমরা কী বলি, ক্রোমোজোম। তাহলে দেখো এগুলো হচ্ছে ক্রোমোজোম। এখন আমরা জানি যে একটা নর্মাল ক্রোমোজোম হচ্ছে 1 সেন্টিমিটার থাকে এবং 2টা বাহু থাকে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার উইথ 4 বাহু। আসলে এখানে ব্যাপারটা এটার সাথে ওইটা ডিফারেন্সটা কি, দেখো আমরা যখন এস ফেজে ইন্টারফেজের এস ফেজ দেখছিলাম, তখন দেখছিলাম কি একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়েছিল বা ডিএনএ রেপ্লিকেশন হয়েছিল। অর্থাৎ এরা যদি হয় একটা ক্রোমোজোম উইথ 2 বাহু, এই ক্রোমোজোমতে কী আছে, আমাদের ডিএনএগুলো আছে বা জেনেটিক ম্যাটারিয়ালসগুলো। তো যখন এস ফেজে আসা এই ডিএনএটা যখন রেপ্লিকেশন হবে, তখন তার অনুরূপ আর সেম জিনিস তৈরি হবে। তাহলে দেখো এখানে এটা আছে, তাহলে তার অনুরূপ আরেকটা বাহু তৈরি হবে এবং এখানেও তার অনুরূপ আরেকটা বাহু তৈরি হবে। অর্থাৎ এই যে ডিএনএটা, এটা এরকম হয়ে গেছে এটার জন্য। অর্থাৎ আমরা কখনো ডিএনএকে তার বাহু দ্বারা জাজমেন্ট করবো না, সেটা হচ্ছে আমরা তার সেন্টিমিটার দেখে করব। অর্থাৎ এখানে এস ফেজের ডিএনএ রেপ্লিকেশনের ফলে এই 1 সেন্টিমিটার উইথ 4 বাহু হয়ে গেছে। তাহলে এই হচ্ছে ডিএনএগুলো, এই ক্রোমোজোমগুলো আমরা কী করবো, মাইক্রোস্কোপের নিচে ভিজুয়ালাইজ হবে। এবং এই যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা, এই নিউক্লিয়ার মেমব্রেনটা কী হবে, আস্তে আস্তে ডিজলভ হয়ে যেতে থাকবে, অর্থাৎ ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এবং তার যে পাশের যে সেন্টিউলগুলো সেগুলো অ্যাপিয়ার করবে। তাহলে এইভাবে আমাদের প্রোফেজ ফেজটা সম্পন্ন হবে। তারপর দেখো মেটাফেজ। এই মেটাফেজ ধাপে কী হবে, আমাদের যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলো হচ্ছে ইকুইটোরিয়াল প্লেনে হচ্ছে বিন্যস্ত হবে। অর্থাৎ আমাদের এই সেন্ট্রিওলের মাঝখানে হচ্ছে আমাদের যে মাইক্রোটিউবুলসগুলো, এই মাইক্রোটিউবুলসগুলো এক্সটেন্ডেড হবে এবং এই ক্রোমোজোমগুলো হচ্ছে ইকুইটোরিয়াল প্লেনে বিন্যস্ত হবে। এই ইকুইটোরিয়াল প্লেনে ক্রোমোজোমগুলো বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি মেটাকাইনেসিস। অর্থাৎ এটাকে আমরা বলতেছি মেটাকাইনেসিস। এখন মেটাফেজ ধাপে যখন এই ক্রোমোজোমগুলো যখন মেটাকাইনেসিস হবে, তখন তাদের মধ্যে এই যে সেন্ট্রোমিয়ার বরাবর কী হবে, বিকর্ষণ তৈরি হবে। ফলে এই সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে যাবে। অর্থাৎ কোনো বাহু কিন্তু ভাগ হবে না, কী হবে, সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে যাবে এবং এই একটা ক্রোমোজোম থেকে দেখো আলটিমেটলি 2টা ক্রোমোজোম তৈরি হবে। এখন এই যে সেন্ট্রোমিয়ার বরাবর যে ভাগ হয়ে যায়, এর উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো যদি এটা হচ্ছে মাঝ বরাবর, সেন্ট্রোমিয়ারের মাঝ বরাবর ভাগ হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক। যদি এটা হচ্ছে ম্যাটার অর্ধেক অর্থাৎ সাব, তখন সেটাকে আমরা বলি সাব মেটাসেন্ট্রিক। যদি এই যে ডিভিশনটা যদি টেলোমিয়ার বরাবর হয়, তখন সেটাকে আমরা বলি টেলোসেন্ট্রিক। এবং যদি সেটা হচ্ছে টেলোমিয়ারের একটু উপরে হয়, তখন সেটাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক। এবং এই যে ডিভিশনগুলো হওয়ার ফলে ক্রোমোজোমগুলো তখন দেখতে হচ্ছে আমরা এরকম দেখি, একটা হচ্ছে বি শেপ, আরেকটা হচ্ছে
এল শেপ, আরেকটা হচ্ছে আই শেপ, আরেকটা হচ্ছে জে শেপ বা ইনভার্টেড জে শেপ। অর্থাৎ এই মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো দেখতে আমরা এরকম দেখি বি শেপ, এল শেপ, আই শেপ, জে শেপ। সেটা কি এই যে সেন্ট্রোমিয়ার বরাবর যে বাঘ হয়ে যাচ্ছে বিকর্ষণের ফলে, তখন আমাদের এই আকৃতিগুলো ক্রোমোজোমের দেখা যায়। এখন যখন সেন্ট্রোমিয়ার বরাবর বাঘ হবে তখন অ্যানাফেজ পর্যায়ে শুরু হবে। তখন অ্যানাফেজ পর্যায়ে কী হবে, এই সেন্ট্রোমিয়ারগুলো হচ্ছে অপোজিট পোলের দিকে আসতে থাকবে, অর্থাৎ মেরুর দিকে আসতে থাকবে, এবং এগুলো হচ্ছে বিপরীত মেরুর দিকে যাইতে থাকবে। এবং এই ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রোমিয়ারটা থাকবে সামনের দিকে এবং বাহুগুলো থাকবে পিছনের দিকে। তোমরা একটা কল্পনা করতে পারো যে একটা কোনো পাথরে যদি তুমি সুতা বেঁধে ডিল দাও তাহলে কী হবে, পাথরটা যেহেতু বাড়ি সেটা থাকবে সামনের দিকে এবং সুতাগুলো থাকবে পিছনের দিকে। তেমনিভাবে আমাদের এই সেন্টিমিটারগুলো থাকবে সামনের দিকে এবং বাহুগুলো থাকবে পিছনের দিকে। তো এভাবে হচ্ছে অ্যানাফেজ পর্যায়টা শেষ হবে। তারপর অ্যানাফেজ পর্যায়ে শেষে অর্থাৎ টেলোফেজের প্রথমে কী হবে, ক্রোমোজোমগুলো দুই মেরুত্বে অবস্থান করবে, অর্থাৎ দেখো দুই পাশে চলে আসছে, এবং আমাদের যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা সেটা কী করবে, আবার অ্যাপেয়ার করবে, সেটা আবার অ্যাপেয়ার করবে। এবং আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল বা ক্রোমোজোম বা ডিএনএগুলো কী হবে, দেখো আলটিমেটলি দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এই যে কতটুকু পর্যন্ত, অর্থাৎ একটা নিউক্লিয়াসের ভিতরে যে জেনেটিক মেটেরিয়ালগুলো ব্যাঙ্গে হচ্ছে দুইটা নিউক্লিয়াস বা জেনেটিক মেটেরিয়াল তৈরি হলো, এই এতটুকু পর্যায়কে আমরা কী বলতেছি, ক্যারিওকাইনেসিস। কারণ কি, আমরা জানি যে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত হলো ক্যারিওকাইনেসিস। বাট আমরা বলছিলাম যে মাইটোসিসেরকে আমরা দুইটা পর্যায়ে ভাগ করবো, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসটা কি, দেখো দুইটা নতুন আমরা নিউক্লিয়াস পাইলাম, পাওয়ার পরে কী হবে, আমাদের যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো ছিল যেমন মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে রাইবোজোম, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সবগুলো কী হবে, অঙ্গাণুগুলো বাড়তে থাকবে, অর্থাৎ তাদের সংখ্যা বাড়তে থাকবে। এবং আমাদের যে এয়াটা এই সেল মেমব্রেনটা আস্তে আস্তে কী করতে থাকবে, ভিতর দিকে বালজিং হইতে থাকবে, ভিতর দিকে বালজিং হতে থাকবে। তারপর হচ্ছে আলটিমেটলি সে বালজিংটা ভিতর দিকে ঢুকতে থাকবে এবং আলটিমেটলি সে নতুন কোষগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যাবে এবং নতুন দুইটা কোষ তৈরি হবে বা দুইটা সেল তৈরি হবে। অর্থাৎ দেখো আমরা একটা সেল ছিল, আলটিমেটলি কী করলাম, দুইটা সেল তৈরি করলাম। যেহেতু এখানে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে, দেখো এখানে কোনো নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে না, নিউক্লিয়াস আগেই হচ্ছে ডিভাইড হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করে হচ্ছে, এখানে যা শুধু সাইটোপ্লাজমটা হচ্ছে ডিভাইড হয়েছে, এই জন্য এটাকে আমরা বলি কি, সাইটোকাইনেসিস। অর্থাৎ আমাদের যে এই মাইটোসিস বিভাজনটা কী নিয়ে গঠিত, ক্যারিওকাইনেসিস অ্যান্ড সাইটোকাইনেসিস মিলে গঠিত। অর্থাৎ আলটিমেটলি আমরা এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস কী করলাম, একটা সেল থেকে দুইটা সেল পেলাম। আর আমাদের মাইটোসিসের যে আলটিমেট গোল কী ছিল, যে একটা সেল থেকে দুইটা সেল তৈরি করা। তাহলে আমরা এই ফেজগুলোকে যদি আবার একটু রিভিউ করি, তাহলে দেখো প্রোফেজে কী হইতেছে, ক্রোমোজোমগুলো ভিজুয়ালাইজ হইতেছে, অর্থাৎ ক্রোমাটিন তন্তুগুলো যখন ভিজুয়ালাইজ হবে তখন সেটা আমরা বলি ক্রোমোজোম। এগুলো হচ্ছে প্রোফেজ ধাপে এসে ভিজুয়ালাইজ হয়। এবং আমাদের যে নিউক্লিয়ার মেমব্রেনটা সেটা কী হয়েছিল, ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু করছিল। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার। তারপর হচ্ছে মেটাফেজ পর্যায়ে কী হয়েছিল, যে মাইক্রোটিউবুলগুলো এক্সটেন্ডেড হইতেছিল এবং এই যে ক্রোমোজোমগুলো কী হয়েছিল, ইকুয়েটরাল প্লেনে অকুপাই হয়েছিল, অর্থাৎ সবগুলো এসে বিন্যস্ত হয়েছিল। এই জন্য আমরা বলতে পারি এটা মেটাকাইনেসিস অকার। তারপর সব অ্যানাফেজ পর্যায়ে কী হয়েছিল, সেন্ট্রোমিয়ার বড় কী ছিল, স্প্লিট হয়ে গেছিলো, অর্থাৎ সেন্ট্রোমিয়ারগুলো স্প্লিট ইন লংগিচুডালি, অর্থাৎ লম্বালম্বিভাবে কী হয়েছিল, স্প্লিট হয়ে গেছিলো এবং স্টার্ট মুভ টুয়ার্ডস অ্যানাদার প্লেন, অর্থাৎ এই ক্রোমোজোমগুলো কী হয়েছিল, ক্রোমাটিডগুলো অন্য অ্যানাদার প্লেনের দিকে কী হচ্ছিল, মুভ করতে শুরু করতেছিল। এবং আলটিমেটলি যখন টেলোফেজে আসছিল, যে ডটার যে ক্রোমোজোমগুলো এগুলো কী ছিল, নতুন যে নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা কী হয়েছিল, হচ্ছে কাভার হয়ে গেছিলো, অর্থাৎ নিউ সেল মেমব্রেন অ্যাপিয়ার। এবং পরবর্তীতে কী ছিল, সাইটোপ্লাজমটা ডিভাইড হয়েছিল এবং সাইটোকাইনেসিস ছিল, এবং এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস মিলে তৈরি হয়েছিল মাইটোসিস। এখন তোমাদের একটা কোশ্চেন হতে পারে যে মাইটোসিস কোন কোন সেলে হয়, মিউসিস কোন কোন সেলে হয়। তাহলে মাইটোসিস হচ্ছে আমাদের
যে সোমাটিক সেল বা দেহকোষ এবং হচ্ছে ইমমেচিউর জার্ম সেল, ইমমেচিউর জার্ম সেল বা এখানে বলি প্রিমোডিয়াল জার্ম সেল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ম্যাচিউর জার্ম সেল অর্থাৎ স্পার্ম এবং ওভামে হয় মিউসিস, বাট স্পার্ম এবং ওভাম যেখান থেকে আসে অর্থাৎ প্রিমোডিয়াল জার্ম সেল যে সেগুলোকে আমরা বলি ইমমেচিউর জার্ম সেল, সেখানে কি হয় মাইটোসিস হয়। এইটাতে কনফিউজড হওয়া যাবে না। তো আশা করি এই যে সেল সাইকেল এবং মাইটোসিস নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। তাহলে এখন আমরা দেখব হচ্ছে সেল সাইকেল রেগুলেশন, অর্থাৎ আমরা জানি যে একটা সেল থেকে কি করবে, এস ফেজে এসে ডিএনএটা রেপ্লিকেট করবে, তারপর হচ্ছে একটা সেল থেকে দুইটা সেল তৈরি হবে। তো এই যে এস ফেজে এসে ডিএনএটা যে রেপ্লিকেট করবে, তো এই ডিএনএর যে প্রয়োজনীয় উপাদান সাইক্লিন, প্রোটিন এবং ডিএনএ পরিমাণের যে এনজাইম সবগুলো কোথায় তৈরি হয়, গ্যাপ ওয়ানে। এখন কোনো কারণে যদি এই যে ডিএনএটা যদি ড্যামেজ হয়ে যায়, ডিএনএটা যদি ড্যামেজ হয়ে যায়, এখন ডিএনএ ড্যামেজটা কিসের জন্য হতে পারে, হতে পারে রেডিয়েশন, তারপর হইতে পারে কোনো ভাইরাসের কারণে, তারপর হইতে পারে কোনো কেমিক্যাল সাবস্টেন্সের কারণে। এই কোনো কারণে যদি এখানে যদি ডিএনএ যদি ড্যামেজ হয়ে যায়, ডিএনএ ড্যামেজ হওয়া বলতে আমরা কী বোঝাচ্ছি, ধরো আমরা জানি যে একটা ডিএনএ এরকম কী থাকে, বেস পেয়ার করে থাকে, যেমন এর সাথে টি, এডিনের সাথে থাইমিন, গুয়ানিনের সাথে সাইটোসিনের সাথে গুয়ানিন। এখন কোনো কারণে ধরো এখানে কোনো ডিএনএ ড্যামেজ বা মিউটেশন হয়ে গেছিলো, ধরো সি এর জায়গায় চলে আসলো এ। তো এই যে মিউটেশনটা হলো, যদি কোনো কারণে এখানে ডিএনএ ড্যামেজ বা মিউটেশন পায়, তখন কী করবে, একটা প্রোটিন সেটা হচ্ছে P53। এই P53 কী করবে, যে সাইক্লিক ডিপেন্ডেন্ট কাইনেস সিডিকে অ্যাক্টিভেট করবে, সিডিকে প্রোটিনকে অ্যাক্টিভেট করবে। তখন এই সাইক্লিক ডিপেন্ডেন্ট কাইনেসটা কী করবে, এই যে ডিএনএটাকে এখানে অ্যারেস্ট করে ফেলবে, অর্থাৎ গ্যাপ ওয়ান বা প্রি সিনথেটিক ফেজে কী করবে, অ্যারেস্টেড করে ফেলবে। তো এই গ্যাপ ওয়ানে বা প্রি সিনথেটিক ফেজে যখন এটাকে অ্যারেস্টেড করে ফেলবে, তখন কী করবে, এখানে হচ্ছে তাকে রিপেয়ার করার জন্য টাইম দিবে। অর্থাৎ এই যে এর সি এর সাথে যে এ চলে আসলে নিউক্লিওটাইডটাকে, সে এটাকে চেঞ্জ করে এখানে কী নিয়ে আসবে, জি নিয়ে আসবে এবং এই ডিএনএটাকে সে রিপেয়ার করবে এবং তারপর হচ্ছে এস ফেসে একটা সেল থেকে দুইটা সেল তৈরি হবে। এভাবে হচ্ছে সে রিপেয়ারটা হয়। তোমরা অনেক সময় দেখবা যে যখন ডিএনএ রেপ্লিকেশন পড়ছে, তখন দেখছিল যে ডিএনএ পরিমাণ হচ্ছে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ কোনো কারণে যদি ডিএনএতে ভুল হয় তখন সেটাকে শুধরে নিতে পারে, অর্থাৎ এখানে এবারে সে শুধরে নিতে পারে এবং ডিএনএটাকে রিপেয়ার করতে পারে। এখন কোনো কারণে যদি P50 প্রোটিনটা যদি আমাদের বডিতে ডিফেক্টিভ হয়, অর্থাৎ না থাকে, তাহলে কী করতে পারবে না, যে ডিএনএ যে রিপেয়ার করতে পারবে না, অর্থাৎ তাকে গ্যাপ ওয়ান ফেজে অ্যারেস্ট করতে পারবে না। ফলে ডিএনএটা কী হবে, এই যে মিসম্যাচ ডিএনএ নিয়ে আলটিমেটলি সেলটা তৈরি হবে এবং আলটিমেটলি কী তৈরি করবে, আলটিমেটলি তৈরি হচ্ছে ক্যান্সার, আলটিমেটলি ক্যান্সার তৈরি। অর্থাৎ এই P50 প্রোটিনকে বলা হয় আমাদের সেল গার্ডিয়ান, কারণ কি সেল হচ্ছে ডিএনএ যে ড্যামেজ সেটাকে রিপেয়ার করতে হেল্প করে। অর্থাৎ কি দেখলাম, যে যদি কোনো কারণে ডিএনএটা ড্যামেজ হয়, তখন কী হবে, P50 প্রোটিন ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ সাইক্লিক ডিপেন্ডেন্ট কাইনেস, অর্থাৎ সাইক্লিক ডিপেন্ডেন্স প্রোটিনের এই কাইনেসের অ্যাক্টিভিটিটা কী করবে, বাড়ায় দেবে P50 প্রোটিন। এবং এই সাইক্লিক ডিপেন্ডেন্ট কাইনেস কী করবে, অ্যারেস্ট করে রাখবে সেলটাকে G1 ফেজে, তো তাকে সিনথেটিক ফেজে বা এস ফেজে যাইতে দিবে না, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন করতে দিবে না। তারপর কী করবে, অ্যালাউ টাইম ফর ডিএনএ রিপেয়ার, অর্থাৎ সে গ্যাপ ওয়ানে অ্যারেস্ট করে রাখবে এবং ডিএনএটাকে রিপেয়ার করার জন্য টাইম দিবে। এখন কোনো কারণে যদি আমাদের বডিতে P50 প্রোটিনটা যদি ডিফেক্টিভ থাকে, ইফ P50 প্রোটিন ইজ ডিফেক্টিভ, ডু নট ডিএনএ রিপেয়ার, অর্থাৎ ডিএনএটা কোনো কারণে রিপেয়ার হবে না। তো ডিএনএ যদি রিপেয়ার না হয়, তাহলে কী হবে, মিউটেশন হবে। কারণ আমরা জানি যে ডিএনএতে কোনো পার্মানেন্ট যদি বেস সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা বলি মিউটেশন, যেটা আমরা মিউটেশন চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করেছি, সবাই তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আর যদি মিউটেশন হয়, তাহলে কী হবে, ক্যান্সার অকার। তাহলে এই জন্য এই P50কে কী বলি আমরা, সেল গার্ডিয়ান। তাহলে
আশা করি সেল সাইকেল রেগুলেশনটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সবাইকে অনেক ধন্যবাদ। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের যে ফেসবুক গ্রুপ মেডিকেল স্টাডি ইন বাংলা সেখানে অ্যাড হয়ে যেতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।